gives the same information more reliably and more clearly. এখানে কি হচ্ছে, যেহেতু দেখো আমি কিন্তু সিঙ্গলেট পাচ্ছি, তার মানে কিন্তু আমার এখানে ডিকাপলিং হচ্ছে সামহাউ। কিন্তু সিঙ্গলেট পেলে মানে কি, তার মানে সিঙ্গলেট পেলে কিন্তু আমরা জানি যে একটা পিকের একটা এনহ্যান্সমেন্ট হয়, পিক গুলো খুব স্ট্রং পিক আসে, যার কারণে খুব ক্লিয়ার একটা পিক পাই। কিন্তু আমার কি হয়, সিঙ্গলেট ডাবলেট আমার কিন্তু শো করে না। অফ রেজোন্যান্স ডিকাপলিং এ যেমন আমরা ট্রিপলেট, একটা কোয়াড্রেট, ঠিক আছে, এরকম পাচ্ছি। এরকম কোয়াড্রেট না পেয়ে আমরা কিন্তু জাস্ট বিভিন্ন ফেজ এর ডিফারেন্ট সিঙ্গলেট, ট্রিপলেট, সরি শুধুমাত্র সিঙ্গলেট পাবো ডেপ টেকনিকের ক্ষেত্রে। আর অফ রেজোন্যান্স ডিকাপলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবেই হোক কিছুটা মানে ওই ইন্টেন্সিটি বাড়ার সুযোগটা নাই, ঠিক আছে। কিন্তু ডেপ টেকনিকে ইন্টেন্সিটি বাড়তে পারে। আমরা এই মাল্টিপ্লিসিটি প্যাটার্ন ছাড়াও আমরা কিন্তু বলে দিতে পারি এই শুধুমাত্র ফেজ দেখে পজিটিভ ফেজে আসছে নাকি নেগেটিভ ফেজে আসছে, এটা দেখে আমরা কিন্তু বলে দিতে পারি যে একটা কার্বনের সাথে কয়টা প্রোটন অ্যাটাচড আছে। তো এখানে কিন্তু মাঝে মাঝে তুলনামূলক কিছু প্রশ্ন চলে আসতে পারে যে তোমার ডেপ টেকনিক অফ রেজোন্যান্স টেকনিকের চেয়ে অ্যাডভান্স কেন, কিংবা কোন অ্যাডভান্সটা আমরা পাই। হ্যাঁ, এগুলো কিন্তু কিছু টুকটাক ইনফরমেশন প্রশ্ন কিন্তু মাঝে মাঝে 1 নাম্বার 1.5 মার্কসে চলে আসে কিন্তু। আচ্ছা, ইন দ্য ডেপ টেকনিক দ্য স্যাম্পল is irradiated with a complex sequence of pulses. খেয়াল করো, complex sequences of pulse, বিভিন্ন complex sequence of pulses, মানে শুধু যে একটা পালস ইউজ করা হয় তা না, বিভিন্ন ধরনের পালস সিকোয়েন্স ইউজ করা হয় বোথ কার্বন এবং প্রোটন নিউক্লিয়াস বরাবর। Carbon signals for carbon atoms in the molecule will exhibit in different phases. রাখা হচ্ছে করছি, কিন্তু খেয়াল করো আমি কিন্তু লং রেঞ্জ যে কাপলিং গুলো আছে সেগুলোকে আমি ডিকাপল কিন্তু করে দিচ্ছি। তার মানে কি আমাকে কিন্তু একটা সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি যে ডিকাপলার একটা আমাকে কিন্তু অন করতে হবে, তাই না, সবাইকে স্যাচুরেশন নেওয়ার সময়। এখন যেটা করা হয় অফ রেজোন্যান্স ডিকাপলিং এর সময় তোমার কিছুটা কম সময় রাখা হয় ডিকাপলার যেটা, সেটা তোমার যাতে খুব পারফেক্টলি সবাইকে যেন ডিকাপল করে দিতে না পারে, এই জন্য সময়টা কিছুটা কম রাখা হয়, ঠিক আছে। এই জন্য টাইমটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার। আমি কতক্ষণ ডিকাপলারটা অন করে রেখেছি, ঠিক আছে, কতক্ষণ আমি ডিকাপলারটা অন করে রাখলাম। অফ রেজোন্যান্স ডিকাপলিং এর ক্ষেত্রে কি হচ্ছে, অফ রেজোন্যান্স ডিকাপলিং এ যেহেতু 1J কাপলিং হচ্ছে, এই কারণে আমি তোমার হচ্ছে এই যে ডিকাপলারটা আমি একটু কমে আমি রাখবো, ঠিক আছে, কম সময় ধরে রাখবো, তাতে তোমার ফুল ডিকাপলিংটা না হতে পারে। ঠিক একইভাবে তোমার ডিউরেশনের উপর ডিপেন্ড করে আমি পজিটিভ এবং নেগেটিভ ফেজে আমি ডেপ টেকনিকে আমি পিক পাবো। আচ্ছা, তো কয়েক ধরনের 4-5টা অ্যাঙ্গেল সাবস্পেক্ট্রা বলি আমরা এগুলোকে, যে তোমার ডেপথে তোমার বিভিন্ন এক একটা 4টা অ্যাঙ্গেল ইউজ করা হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 3টা অ্যাঙ্গেল, আর হচ্ছে 135 ডিগ্রি। এই 3টা অ্যাঙ্গেলে তোমার হচ্ছে বিভিন্ন সিকোয়েন্স অফ পালস অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করে তোমার 3টা অ্যাঙ্গেলের ক্ষেত্রে 3টা যে স্পেকট্রাম আমি পাবো, এবং একটা হচ্ছে ফুল স্পেকট্রাম যদি আমার কাছে থাকে, তো এগুলোকে আমরা বলি হচ্ছে সাবস্পেকট্রা, ঠিক আছে, সাবস্পেকট্রা বলি। এই সাবস্পেকট্রা গুলো যদি অ্যানালাইজ করতে পারো তাহলে তুমি ফুল যে একটা স্পেকট্রাম পাবো এখান থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, আইসোপেন্টাইল অ্যাসিটেট যদি তুমি নাও, আইসোপেন্টাইল অ্যাসিটেটের ক্ষেত্রে তোমার যদি ডেপথ 135 নিলে কি হয়, শুধুমাত্র যে বিজোড় সংখ্যক অড নাম্বার যদি তোমার হাইড্রোজেন অ্যাটাচ থাকে কার্বনের সাথে, তারা সবাই পজিটিভ ফেজে পিক দেয়, এবং নেগেটিভ ফেজে পিক দেয় হচ্ছে তোমার ইভেন নাম্বারড হাইড্রোজেনের যে কার্বনগুলো থাকে তারা হচ্ছে নেগেটিভ ফেজে পিক দিচ্ছে, ঠিক আছে। ডেপ 90 তে কি হবে, অনলি শুধুমাত্র যারা সিএইচ, শুধুমাত্র একটা হাইড্রোজেন যারা যুক্ত আছে, ইভেন এর মধ্যে কিন্তু অ্যালডিহাইডও পড়ে, ঠিক আছে, এটা খেয়াল করো। এর মধ্যে কিন্তু অ্যালডিহাইডও পড়বে, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু পড়বে না। কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু হাইড্রোজেনটা কোনো কি কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাটাচ নাই, অ্যাটাচটা কিন্তু অক্সিজেনের সাথে। কিন্তু অ্যালডিহাইডে কি হয়, অ্যালডিহাইডে কিন্তু ডিরেক্টলি কার্বনের সাথে অ্যাটাচড, এই জন্য এই যে সিএইচটা এটাও কিন্তু আমরা ডেপ 90 তে বের করতে পারবো, ঠিক আছে। আবার ডেপ 45 এ কি হবে, ডেপ 45 এ হচ্ছে প্রত্যেকটা কার্বন, শুধুমাত্র কোয়াটারনারি কার্বন ছাড়া প্রত্যেকটা কার্বন একটা করে
যার সাথে প্রোটন অ্যাটাচড আছে তারা একটা করে পিক দিবে, ঠিক আছে, সবাই পজিটিভ ফেজে। তার মানে শুধুমাত্র ডেপথ 135 ডিগ্রি, যেটা তোমার 135 অ্যাঙ্গেলে যে পালস সিকোয়েন্স গুলো দেওয়া হয়, সেই পালস সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ফেজ পাচ্ছি। নেগেটিভ ফেজে আসবে হচ্ছে ইভেন নাম্বার হাইড্রোজেনের যে কার্বন গুলো সেগুলো, আর পজিটিভ ফেজে আসবে তোমার অড নাম্বার যে হাইড্রোজেন থাকবে সেই কার্বন গুলো, ঠিক আছে। আর ডেপ 90 শুধুমাত্র যে সিএইচ, অনলি সিএইচ যদি থাকে সেটা সবগুলো পজিটিভ ফেজে আসে। আচ্ছা, এখানে দেখো আমরা যদি তাহলে কোনো প্রথমে যখন ডেপ স্পেকট্রা নেওয়া হয় তখন কিন্তু ফার্স্ট এটা ব্রডব্যান্ড ডিকাপল ব্রডব্যান্ড। ম্যাম হ্যাঁ বলো। ডেপ 45 এটা একটু বলবেন কাইন্ডলি। ডেপ 45 এ তোমার হচ্ছে যে তোমার কোয়াটারনারি কার্বন ছাড়া, কোয়াটারনারি কার্বন কোনগুলো, এই যে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এটাও তো কিন্তু একটা কোয়াটারনারি কার্বন, তাই না? এটা তো হবে না কোয়াটারনারি কার্বন, ঠিক আছে। এটা কিন্তু আবার কোয়াটারনারি কার্বন না, এটা কি কোয়াটারনারি কার্বন? এই যে তোমার অ্যালডিহাইডের সিএইচ, এই সিএইচ কিন্তু থাকলে এখানে কিন্তু পিক দিবে, ঠিক আছে। এখানে যেমন মনে করো আইসোপেন্টাইল অ্যাসিটেট সিও, তার মানে এই 6 নাম্বার কার্বনটা কিন্তু কি কোয়াটারনারি। কোয়াটারনারি কার্বন ছাড়া যেসব কার্বনের হাইড্রোজেন অ্যাটাচ থাকবে প্রত্যেকটা কার্বন ডেপ 45 এ পিক দিবে। দেখো প্রত্যেকটা কার্বন, এটা হচ্ছে নিচেরটা, একদম নিচেরটা হচ্ছে ব্রডব্যান্ড ডিকাপল, তার মানে প্রত্যেকটা কার্বন একটা করে সিঙ্গলেট দিবে। আর ডেপ 45 এ দিবে সেই সমস্ত কার্বন যার সাথে প্রোটন অ্যাটাচ আছে, ওয়েদার সেটা 1 2 3 4 যেটাই হোক না কেন, প্রোটন অ্যাটাচ থাকলে সে পিক দিবে, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা প্রোটন যার সাথে কার্বন, যার সাথে প্রোটন অ্যাটাচ আছে সবাই কিন্তু এখানে পিক দিয়েছে, কিন্তু কে পিক দেয় নাই? CDCl3 কোনো পিক দেয় না এখানে, দেখো, কারণ এখানে কোনো প্রোটন অ্যাটাচ নাই। আর যদি থাকেও, আমরা যদি যেটা বলে থাকি খুব ট্রেস অ্যামাউন্ট CHCl3 থাকে অ্যাজ এ তোমার হচ্ছে ইম্পিউরিটিস থেকে থাকে, সেটাকে আমরা কিন্তু তার কার্বনের সংখ্যা এত কম যে এখানে পিকিনেস খুবই কম আসে, ঠিক আছে। CHCl3 পিকটা কিন্তু আমরা পাই না। CDCl3 অবশ্যই আছে, কিন্তু CHCl3 কিন্তু পার্সেন্টেজ থাকলেও খুবই কম। এর সাথে এই কার্বনের সাথে এই অ্যাটাচমেন্ট হয়ে তোমার এইটার পার্সেন্ট এমনিতেই অ্যাবান্ডেন্স কম, এখানে হাইড্রোজেন পার্সেন্টেজ এখানে কম, হ্যাঁ, কারণ আমরা কিন্তু 100% CDCl নেওয়ার চেষ্টা করি, সেখানে এই CHCl সেখানে আসার পসিবিলিটি নাই। তো এইটা যখন আসে, খেয়াল করবা কিন্তু প্রশ্ন কিন্তু ভাইভাতে এরকম করবে যে তোমার যখন ডেপ 45 নাও তখন CDCl3 পিক কেন আসে না, প্রশ্ন কিন্তু ভাইভাতে এরকম হবে, যারা যারা বিশেষ করে তোমার হচ্ছে যারা থিসিস করছো, ঠিক আছে, মনে রাখবে। আবার দেখো ডেপ 45, এখানে দেখ 6 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন ছিল হচ্ছে এই যে তোমার কার্বনিল কার্বন, কার্বনিল কার্বন কিন্তু তোমার কি কোয়াটারনারি না, এখানেও কিন্তু কোনো পিক আমরা পাচ্ছি না। তার মানে শুধুমাত্র যেসব কার্বন যার সাথে প্রোটন ডিরেক্টলি অ্যাটাচড আছে, হ্যাঁ, 3টা হোক 2টা হোক 1টা হোক, প্রত্যেকটা প্রোটন এখানে পিক দিবে 45 এ। আর 90 ডিগ্রিতে কারা পিক দিবে? অনলি সিএইচ। আমি একটু মুছে দিই, তোমাদের অরিজিনাল পার্টটুকু থাকবে, ঠিক আছে, শুধুমাত্র সিএইচ থাকবে। সিএইচ থাকলে কি হবে? সিএইচ থাকলে তোমার কিন্তু অ্যালডিহাইড ওর মধ্যে পড়ে যাচ্ছে, এই যে 2 নাম্বার প্রোটনটা পড়ে যাচ্ছে, দেখেছো 2 নাম্বার প্রোটন প্লাস সিএইচ, এখানে যদি কোনো অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকতো তাহলে সেখানে এখানেও কিন্তু এই সিএইচটা কিন্তু এখানে আসতো, ঠিক আছে। আচ্ছা গেল 90। আর 135 এ কি হচ্ছে? 135 এ আমরা যেটা বলেছিলাম ওড নাম্বার হাইড্রোজেন, অড নাম্বার হচ্ছে তোমার অড নাম্বার যদি হাইড্রোজেন থাকে সেই কার্বন গুলো তোমার হচ্ছে পজিটিভ ফেজে দিবে, আর হচ্ছে যদি ইভেন নাম্বার থাকে সেটা নেগেটিভ ফেজে দিবে, ঠিক আছে। এই আমি খালি তোমাদের কি বললাম, কার্বন 13 পড়ার জন্য তোমাদের কি দরকার হয় জানো? তোমাদের টেকনিক গুলো কিন্তু খুব সিম্পল, জাস্ট তোমাদের মানগুলো মানগুলো আয়ত্তে রাখতে হবে, হ্যাঁ, কোন মানটা কি ইন্ডিকেট করছে। অ্যাস্টারের সাথে আমি কার্বক্সিলিক অ্যাসিড ডিফারেন্সিয়েট করব কিভাবে, কি কতটুকু মান কম বেশি হতে পারে, এই জিনিসগুলো যত বেশি স্টাডি করবা, মান নিয়ে যত বেশি স্টাডি করবা তত বেশি তোমাদের নলেজটা বাড়বে। স্পেকট্রাম যখন আননোন স্পেকট্রাম আসবে ইনস্ট্যান্ট তোমরা সলভ করতে পারবা। তোমাদের আমি একটা কাজ দিব, ঠিক আছে, তোমরা হচ্ছে কার্বন 13 চ্যাপ্টারের মধ্যে পিছনে দেখবা যে অনেক প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম প্রত্যেকটা সলভ করে আমাকে জমা দিবা তোমরা। প্রবলেম হচ্ছে 1 থেকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি খুব ইন্টারেস্ট নিয়ে প্রবলেমগুলো সলভ করতাম যে আমি পারি কিনা, ঠিক আছে। তোমাদেরও কিন্তু সলভ করে ফেলা উচিত এগুলো, কারণ এখান থেকেই কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসবে, এগুলো সলভ করতে পারলে তোমাদের পরীক্ষা কি আটকে বলো।
1 থেকে 20, ঠিক আছে? 1 থেকে 20 এখানে ডেপ টেকনিক সহ কিছু প্রবলেম আছে, এগুলো সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে তোমরা জমা দিবা কার্বন 13 এর উপরে। আচ্ছা, এটা গেল ডেপটা। এটা পড়িয়েছি একদিন, আমি আবার বলেছিলাম তোমাদেরকে এই কালসি বই থেকে আরেকটু পড়ে নিবা, এটা অবশ্যই টপিকটা। এখন যাচ্ছে হেটারোনিউক্লিয়ার কাপলিং। হেটারোনিউক্লিয়ার কাপলিং কোনটা বলো দেখি? ডেফিনেটলি কার্বন 13 যে কাপল করে হাইড্রোজেনের সাথে, সেটা কি হেটারোনিউক্লিয়ার কাপলিং না? সেটা অবশ্যই হেটারোনিউক্লিয়ার কাপলিং। শুধুমাত্র হোমোনিউক্লিয়ার কাপলিং কখন হয়? যখন প্রোটন স্পেকট্রাম আমি নেই, প্রোটনের সাথে প্রোটনটা কাপলিং করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হেটারোনিউক্লিয়ার কাপলিং আমরা কি পড়বো? ফ্লোরিন এবং ফসফরাস যেহেতু এনএমআর অ্যাক্টিভ, সেহেতু তারা কিভাবে বিহেভ করে যখন কার্বনের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? তারা যেহেতু এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস, আমি একটু বের করে নিই, দাঁড়াও। এটাতে তোমার হচ্ছে এদের স্পিন কোয়ান্টাম নাম্বার থাকে। স্পিন কোয়ান্টাম নাম্বার থাকলে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে এটা হাফ স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রোটনের মতোই, আবার ফ্লোরিনের ক্ষেত্রেও হাফ, ঠিক আছে? তার মানে খুবই সোজা। ফসফরাস 31, ঠিক আছে? ফসফরাস 31, নিচে 15, এটার স্পিন কোয়ান্টাম নাম্বার থাকে হাফ, জাস্ট এক্স্যাক্টলি প্রোটনের মতো। কিন্তু প্রোটনের সাথে ডিফারেন্সটা কোথায় বলো দেখি? হাফ তো আমি বললাম, স্পিন কোয়ান্টাম নাম্বার তো হাফ, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে ম্যাগনেটোজাইরিক রেশিও, যেটা আসলে তোমার আমি কোন রেডিও ফ্রিকোয়েন্সি পালস ইউজ করব, ও কতটুকু বিহেভ করবে, ওর ন্যাচারাল অ্যাবান্ডেন্স এবং ম্যাগনেটোজাইরিক রেশিও, এই দুইটা জিনিস, এই দুইটা টপিক তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসকে আলাদা করে দেয়। দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু সেম, তার মানে কি তাদের স্পিন স্টেট দুইটা হবে, একটা প্লাস হাফ, সরি একটা মাইনাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ, ঠিক আছে? দুইটা হবে স্পিন স্টেট, একদম এক্স্যাক্টলি প্রোটনের মতোই। কিন্তু এই ডিফারেন্সটা কত হবে, এক্সেস পপুলেশনের সংখ্যা এখানে কত হবে, তারপর হচ্ছে এদের ল্যাটারাল অ্যাবান্ডেন্স কত, ঠিক আছে? এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে এগুলোর সিগন্যাল কেমন আসবে, তোমার ভালো আসছে না খারাপ আসছে, কি কি টাইপ সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এটা আবার রেডিও ফ্রিকোয়েন্সির কোন পালস কোন রেঞ্জের, সব অ্যাটম কি তোমার সব নিউক্লিয়াস কি একই রেঞ্জে অ্যাবজর্ব করবে রেডিও ফ্রিকোয়েন্সি? তা কিন্তু না। কারণ হচ্ছে আমি যখন একই মানের একটা ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করি, কার্বন 13 আর কি বলে প্রোটন কিন্তু একইভাবে বিহেভ করে না, তাই না? একই রেডিও ফ্রিকোয়েন্সি সে কিন্তু অ্যাবজর্ব করে না, ঠিক একইভাবে। এটা ডিফারেন্সটা হচ্ছে কারণ ম্যাগনেটোজাইরিক রেশিও। ম্যাগনেটোজাইরিক রেশিও কি? ম্যাগনেটোজাইরিক রেশিও হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ভার্সেস হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। মনে পড়েছে আজকে, ম্যাগনেটিক মোমেন্ট ভার্সেস অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে তোমার ম্যাগনেটোজাইরিক রেশিও। এটা হচ্ছে তোমার একটা কি বলে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? এই কনস্ট্যান্ট ভ্যালু একদম ম্যাগনেটিক মোমেন্ট একটা ইন্টেন্সিং প্রপার্টি, আমরা যেটা বলি না, একটা মলিকুলার ইন্টেন্সিং কিছু প্রপার্টি থাকে, তার নিজস্ব কিছু ব্যক্তিগত তার বৈশিষ্ট্য, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো এক একটা নিউক্লিয়াস থেকে এক নিউক্লিয়াসকে আলাদা করে দেয়। আচ্ছা, তাহলে কি দেখো, organic compounds that contain carbon, hydrogen, oxygen, chlorine, bromine will show only singlets when the proton decoupler is turned on. The oxygen, chlorine, bromine atoms will not couple to a carbon 13 atom. Oxygen, chlorine এবং bromine কিন্তু absorb করবে না, ঠিক আছে? কিন্তু আন্ডার নর্মাল কন্ডিশন বলছে, ক্লোরিন কিন্তু এনএমআর অ্যাক্টিভ, খেয়াল করো ক্লোরিন 35, ক্লোরিন 37, এটা কিন্তু তোমার হচ্ছে এনএমআর অ্যাক্টিভ, কিন্তু তোমার ওই রেঞ্জ পসিবল, ঠিক আছে? এটা আর কি। কার্বন 13 ফ্লোরিনের, ইভেন দো দ্য প্রোটন ডিকাপলার ইজ টার্নড অন, প্রোটন অ্যাটমস বাট নট ফ্লোরিন আর ডিকাপলড। আমি কিন্তু প্রোটনের, সেখানে কিন্তু প্রোটন আছে তাই না, এখানে প্রত্যেকের সাথে প্রোটন যুক্ত আছে। আমি প্রোটন ডিকাপলার অন করছি, এই যে এখানে পার্থক্যটা খেয়াল করো, আমি প্রোটন ডিকাপলার অন করছি, ডিকাপলার যে বলছি আমি, আমার যখন আমি প্রোটন ডিকাপলার বলছি তখন আমাকে বুঝতে হবে যে এখানে যে রেডিও ফ্রিকোয়েন্সি যে তোমার রেঞ্জটা আছে সেটা ডিফারেন্ট। সেই রেডিও ফ্রিকোয়েন্সি ডিফারেন্সে ফ্লোরিন কিংবা ফসফরাস স্যাচুরেশন স্টেটে যাবে না, ঠিক আছে? কিন্তু মনে করো যে এই যে অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন যে কথা বলছে, ওরা আবার স্যাচুরেশন স্টেটে চলে যেতে পারে।
কিন্তু ফসফরাস কিংবা ফ্লোরিন স্যাচুরেশন স্টেটে যায় না বলে কি হয়, তার যে স্পিন স্টেট, স্যাচুরেশন স্টেট মানে কি -½ এবং +½ তোমার পপুলেশন সংখ্যা সমান সমান হলে কি ওরা এত দ্রুত নিউক্লিয়াস উপরে নিচে আপ ডাউন করতে থাকে যে এটা কি -½ আছে নাকি +½ আছে, ওই এনএমআর মেশিন তখন রিড করতে পারে না, তখন এভারেজ কি করে 0 ধরে রাখে, প্রোটনের ক্ষেত্রে কি করে 0 ধরে, এই জন্য প্রোটনের সাথে কোনো কাপলিং শো করে না। ঠিক আছে, কিন্তু ফ্লোরিন যেহেতু ওই রেডিও ফ্রিকোয়েন্সি, প্রোটনকে আমি যে রেডিও ফ্রিকোয়েন্সি পালস আমি দিচ্ছি, সেকেন্ড একটা ডিকাপলার দিচ্ছি, সেই ডিকাপলিং এর যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে ফ্লোরিন আবার স্যাচুরেশন স্টেটে যায় না, যার কারণে ফ্লোরিনের সাথে কাপলিংটা শো করবে। ঠিক আছে, the n+1 rule can be used to determine what the pattern will look like, তার মানে কি ফ্লোরিনের সাথে কাপলিং মাল্টিপ্লিসিটিটা কেমন হবে সেটা আমি ডেফিনেটলি n+, খুব সিম্পল একটা রুলস, n+1 রুল দিয়ে আমি জানতে পারি। এখানে কার্বনের সাথে ফ্লোরিন আছে কয়টা, একটা, আমি পাবো কি ডাবলেট, এবং অবশ্যই কাপলিং কনস্ট্যান্ট কি হচ্ছে দেখো 1 বন্ড কাপলিং কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, 1 বন্ড কাপলিং কনস্ট্যান্ট, 1 বন্ড কাপলিং কনস্ট্যান্টের মান কিন্তু অনেক হাই থাকে, তাই না, খুব কাছাকাছি থাকার কারণে তোমার স্পিন ইম্প্রেশনটা খুব স্ট্রং হয়, যার কারণে কাপলিং কনস্ট্যান্ট মানটা কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে 2 বন্ড কাপলিং কনস্ট্যান্টও হতে পারে, কাপলিং হতে পারে 2 বন্ড। ঠিক আছে, তার মানে দেখো এই যে এটা তো ডিরেক্টলি অ্যাটাচড কার্বন, 2 নাম্বার কার্বন যদি হয়, 2 নাম্বার কার্বনের সাথে এর অ্যাটাচমেন্ট হওয়া পসিবল। ঠিক আছে, ফসফরাস কিংবা ফ্লোরিন দুটার ক্ষেত্রে 2 বন্ড ডিসটেন্স পর্যন্ত কাপলিং হওয়া পসিবল। আচ্ছা, আমি একটু পড়ে শেষ করি। ফ্লোরিন হ্যাজ এ নিউক্লিয়ার স্পিন দ্যাট ইজ দ্য সেম অ্যাজ প্রোটন এন্ড এ ফসফরাস, মানে প্রোটন, ফসফরাস আর হচ্ছে তোমার কি ফ্লোরিন, এই তিনটারই হাফ, ইভেন কার্বন 13 এরও হাফ। ঠিক আছে, এগুলা কিন্তু একটু মনে রাখবে। ডিউটেরিয়ামে শুধু হচ্ছে 1, আর ক্লোরিন 37 এর মনে হয় তোমার হচ্ছে 3/2, হ্যাঁ, ক্লোরিন 35 এর হচ্ছে তোমার 3/2। ঠিক আছে, অক্সিজেনের একটা আছে, অক্সিজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে ওটা তোমার পার্সেন্টেজ খুবই কম, ওই কার্বন 13 এর মতো, কার্বন 13 এর চেয়ে মনে হয় কম। অক্সিজেন তো মানে তোমার ন্যাচারালি 16 হয়, 17 হলে তোমার অ্যাবান্ডেন্সটা খুব কম থাকে, ওটা স্টাডি করার দরকার নাই। এখানে দেখো 2 বন্ড, শেষ করে আসি। Thus one with attached fluorine atom, you would expect the carbon 13 atom to be split doublet. এটা হবে হচ্ছে doublet. 2 attached fluorine will give rise a triplet for a carbon 13 atom. তার মানে যদি দুইটা ফ্লোরিন এখানে থাকতো তাহলে কি হতো, আমরা ট্রিপলেট পেতাম, এই কার্বন 13 এর পিকে আমি ট্রিপলেট পেতাম। ঠিক আছে, এবং কাপলিং কনস্ট্যান্টের মান বের করে আমি বের করতে পারবো এই হেটেরোঅ্যাটমটা আসলে কোনটা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? পিক যখন আমি পাই, আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম পিক থেকে কিভাবে কাপলিং কনস্ট্যান্ট বের করতে হয়, তাই না? কাপলিং কনস্ট্যান্ট যদি বের করতে পারি, সেই কাপলিং কনস্ট্যান্ট মান দেখে আমি কিন্তু এখানে বলতে পারবো হেটেরোঅ্যাটমটা আসলে কি ছিল। আচ্ছা, 2 bonds connecting carbon to fluorine মানে হচ্ছে 2J, যেটা 1-2 বন্ড ডিসটেন্স আছে। the carbon 13 atom is connected through the common isotope carbon 12 to fluorine। যদি কার্বন 12 ও মাঝখানে থাকে, কারণ যেহেতু আমাদের একটা বাধা সবসময় কার্বন 13 এর ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে কি কার্বন 13 এর অ্যাবান্ডেন্স কম। কোন মলিকুলে কি এরকম পসিবল যে দুইটা কার্বন 13 পাশাপাশি থাকবে? পসিবল এটা? আমি কিন্তু আমাদের ক্লাসে পড়িয়েছিলাম একবার যে রাইট, পসিবল না। হ্যাঁ, পসিবল না, কারণ কার্বন 13 এর অ্যাবান্ডেন্স এত কম যে কখনোই দুইটা কার্বন 13 অ্যাটম কখনো পাশাপাশি থাকতে পারবে না, যার কারণেই কিন্তু আমরা এখানে হোমোনিউক্লিয়ার কাপলিং কার্বন 13 এর ক্ষেত্রে পাই না। ঠিক আছে, তো অবশ্যই তার মানে কি কার্বন 13 যখন আমার, এই কারণে কিন্তু আমার কার্বন 13 এর স্যাম্পলটা কিন্তু অনেক বেশি, 20 থেকে 25 মিলিগ্রাম কার্বন 13 এর স্যাম্পল আমার এনএমআর নেওয়ার সময় দিতে হয়। এত বেশি কেন? এত বেশি কারণ দেখা যায় যে একটা মলিকুলের ক্ষেত্রে যে কোনো একটা কার্বন 13 হওয়ার পসিবিলিটি থাকে। একটা কম্পাউন্ডের মধ্যে মনে করো 20 থেকে 25 মিলিলিটারের মধ্যে, সাপোজ আমি যদি বলি, ধরে নাও 100টা মলিকুল আছে, আসলে তো 100 না, কোটি কোটি মলিকুল আছে, তাই তো? 100টা ধরে নাও, 100টার মধ্যে মনে করো যে এই কম্পাউন্ড যদি হয়, একটা মলিকুলে এটা থাকবে কার্বন 13, এটা হবে কার্বন 12, আবার যদি এটা কার্বন 13 হয় এটা হবে 12, এরকম আর কি। ঠিক আছে, আবার মনে করো এখানে যদি কোনো কার্বন থাকতো তাহলে একটা কম্পাউন্ডে এটাও 12, এটাও 12, এটা কার্বন 13। ঠিক আছে, এরকম আর কি, জাস্ট একটা মলিকুলে একটা
একটা কার্বন 13 হওয়া পসিবল। এই কারণে আমার কালেকশন অফ মলিকুলস লাগে যেখানে পসিবিলিটি থাকে প্রত্যেকটা কার্বনেরই 13 হওয়ার পসিবিলিটি থাকে এবং আমি ইন্টেন্স একটা পিক পাই এবং স্ক্যানের সংখ্যা আমার বাড়িয়ে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, এই কম্পাউন্ডটা দেখো, যেহেতু আমরা কিন্তু পড়েছি, দেখো ব্রোমিন কিন্তু ইভেন এনএমআর অ্যাক্টিভ, খেয়াল করো কিন্তু ব্রোমিন কিন্তু এনএমআর অ্যাক্টিভ হওয়ার পরেও কেন আমি তোমার হচ্ছে 135 ব্রোমিনের, তারপরেও কিন্তু আমি কোনো পিক এখানে পাচ্ছি না ব্রোমিনের, কারণ আমি যখন সেকেন্ড রেডিও ফ্রিকোয়েন্সি একটা ডিকাপলার ইউজ করি তখন কিন্তু প্রোটনের সাথে সাথে ব্রোমিন, অক্সিজেন, ক্লোরিন এরা কিন্তু তোমার ডিকাপল হয়ে যায়, শুধু বাকি থাকে শুধুমাত্র ফ্লোরিন। আচ্ছা CdCl3 তোমার নরমাল সলভেন্ট, তোমার এই কম্পাউন্ডটাকে CdCl3 সলভেন্টে সলিউবল করা হয়েছে। যদি তোমার হচ্ছে তোমার কি ডিএমএস তে সলিউবল করা হয়, ডিটোনেটেড ডিএমএস তে যদি সলিউবল করা হতো তাহলে আমরা হচ্ছে কত দিকে 77 না কত জানি, দেখো এই যে না 40 দিকে একটা দেখো মাল্টিপ্লেট পাই কিন্তু, ঠিক আছে ডিএমএস এর ক্ষেত্রে কিন্তু 40 দিকে একটা মাল্টিপ্লেট পেতাম আমরা, যেহেতু এই সলভেন্ট CdCl3 77 দিকে একটা ট্রিপলেট দিবে, সেম ইন্টেন্সিটির একটা ট্রিপলেট দিবে। আর যদি আমি এখানে মানে তোমার ডিএমএস ইউজ করতাম, ডিটোনেটেড ডিএমএস যদি আমি ব্যবহার করতাম তাহলে এই 44 এর কাছাকাছি তোমার হচ্ছে একটা বড় মাল্টিপ্লেট থাকতো। এই সলিউশন, এই পিক গুলো দেখো কিন্তু তোমার সলভেন্ট পিক চিনতে হবে, সলভেন্ট কোনটাতে সলিউবল হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে। খুব সিম্পলি দেখো এখানে ডাবলেট আসছে, এত বেশি তোমার হচ্ছে যেহেতু সিঙ্গেল বন্ড কাপলিং হয়, এত বেশি তোমার হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট যে তোমার পিকের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি, ঠিক আছে অনেক বেশি এরকম, ঠিক আছে সুন্দর দুটা পাশাপাশি দুটা ডাবলেট আসছে, ঠিক আছে যাদের মাঝখানের স্পেসিংটা অনেক বেশি, কাপলিং কনস্ট্যান্ট বেশি হওয়ার কারণে। আচ্ছা এখানে কি তোমার হচ্ছে 2 নাম্বার কার্বন হয়, 2 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বন, যেহেতু 2 যে কাপলিং পসিবল, তার মানে যদি 2 নাম্বার কার্বনের সাথে যদি তোমার কাপলিং করে আমি কি পাবো 1 2 3 n+1 রুল অনুযায়ী হবে তোমার কোয়াড্রেট, আমি এখানে পেয়েছি দেখো কোয়াড্রেট, ঠিক আছে। আর যদি CH দেখো তিনটা, যেহেতু তোমার তিনটা কি বলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে ডিরেক্টলি অ্যাটাচড, এজন্য মোর ডিশিল্ডেড জোনে এসছে। আর এই CH2টা তোমার অক্সিজেনের সাথে যেহেতু একটা এখানে, ঠিক আছে এখানে তোমার হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি অক্সিজেনের চেয়ে, ঠিক আছে। আবার এখানে শুধুমাত্র একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত আছে, প্লাস এদের ইফেক্টটাও অবশ্যই আছে। আমরা বলেছিলাম তিন কার্বন পর্যন্ত কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে 3 কার্বন পর্যন্ত সেটার ইফেক্টটা কাজ করে এবং দ্রুততার সাথে এটা কমে যায়। আচ্ছা যদি তাই হয় তাহলে অবশ্যই 1 নাম্বার কার্বনটা একটু শিল্ডেড জোনে আসবে, তাও দেখো 60 আসছে, ঠিক আছে 60 আসছে, সেটাও কিন্তু কোয়াড্রেট দিবে, কিন্তু খেয়াল করো এদের স্পেসিংটা কিন্তু কম, এই দুই পিকগুলোর মাঝখানে যে স্পেসিং এটা কিন্তু কম। এই কম হওয়ার কারণ হচ্ছে যেহেতু 2 বন্ড ডিসটেন্স চলে যাচ্ছে, ডিসটেন্স বাড়লে আমরা জানি কাপলিং কনস্ট্যান্টের মানটা কমে যায়, ঠিক আছে। একটা বিপরীত মান আছে এর মধ্যে, আমি তোমাকে অ্যালার্ট করে দিয়েছিলাম, সেটা হলো তোমার যখন জেমিনাল কাপলিং হবে, বিশেষ করে হ্যাঁ জেমিনাল কাপলিং এবং অ্যালকেনের জেমিনাল কাপলিং এবং অ্যালকিনের জেমিনাল কাপলিং, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে তোমার অ্যালকেনের ক্ষেত্রে বাড়ে একটু বেশি হয়, অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু অনেক কমে যায়, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের কারণে, ঠিক আছে রিডাক্স ভেক্টর মডেল অনুযায়ী সেই অ্যাঙ্গেলের কারণে হয়। কিন্তু এখানে খেয়াল করো এখানে কিন্তু স্পষ্টই বলা আছে যেহেতু 1 যে যদি কাপলিং হয় তাহলে কিন্তু কাপলিং কনস্ট্যান্ট মানটা অনেক বেশি হচ্ছে, 2 যে কাপলিং এর ক্ষেত্রে আমি একইভাবে কোয়াড্রেট পাচ্ছি কিন্তু কাপলিং কনস্ট্যান্ট মানটা কমে যাচ্ছে, অ্যাজ ইউজুয়ালি 77 এ তোমার CdCl3 আসছে। আচ্ছা যদি ফসফরাসের সাথে তোমার যদি কাপলিং করে সেক্ষেত্রে কেমন হবে? The carbon of the methyl group at about 12 ppm is split by one adjacent phosphorus atom into doublet with a coupling constant 56.1, ঠিক আছে। দেখো কাপলিং কনস্ট্যান্ট কিন্তু অনেক বেশি, ঠিক আছে অনেক বেশি, কিন্তু কাপলিং কনস্ট্যান্ট কি হচ্ছে মান থেকে কিন্তু বিয়োগ করে দিচ্ছে, দেখো এই মান থেকে এই মানটা বিয়োগ করে দিলে, যেহেতু এই মানটা হার্জে দেওয়া আছে আর কি, হার্জে দেওয়া থাকে যেমন আমি 56.1 আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে দেখো কি বলছে,
একইভাবে খুব সিম্পল, দেখো এখানে ওয়ান বন্ড কাপলিং হচ্ছে, আমি এখানে একটা ডাবলেট পাচ্ছি। এখানে ওয়ান, যদি কার্বন 12 না হয় আর যদি কার্বন 13 হয়, এখানেও আমি একটা ডাবলেট পাবো। ঠিক আছে, একইভাবে একটা আমি একটা ডাবলেট পাবো, খুবই ইজি। আচ্ছা, এই মিথাইল গুলো হচ্ছে কি তোমার সিমেট্রিক মিথাইল গ্রুপ। সিমেট্রিক মিথাইল গ্রুপ হওয়ার কারণে, যেহেতু এখানে একটা আছে, ফসফরাস মলিকুল আছে, সরি ফসফরাস অ্যাটম আছে, নিউক্লিয়াসটা আছে, এই কারণে ওর সাথে কাপলিং করে প্রত্যেকটা কার্বন যেহেতু তোমার ইকুইভ্যালেন্ট, এই কারণে তোমার হচ্ছে সবাই একটা ডাবলেট দিচ্ছে। সবাই তো বুঝতে পারছো না? কাপলিং কনস্ট্যান্টের মানটা মনে হয় ফ্লোরিনের চেয়ে ফসফরাসের একটু কম, ফ্লোরিনের কাপলিং কনস্ট্যান্টের মানটা একটু বেশি। আচ্ছা, আমি তো এটা ইনক্লুড করার কথা, আমি কোথায় লিখে রেখেছিলাম, এটা গেল কোথায়? তোমাদের একটা কাজ দেখো, তোমরা একটু একটু খেয়াল করবা যে তোমার, আমি এটা লিখতে ভুলে গেছি, আমি কোথায় লিখে রেখেছিলাম, তোমাদের আগের কাজটা পড়ালাম, যে তোমার ফ্লোরিনের সাথে কার্বনের কাপলিং কনস্ট্যান্ট 1 এর ক্ষেত্রে কত হয়, 2 এর ক্ষেত্রে কত হয়, ফসফরাসের ক্ষেত্রে তোমার একইভাবে 1 এর কাপলিং কনস্ট্যান্টের মান কত এবং 2 এর কাপলিং কনস্ট্যান্টের মান কত। সাধারণত ফ্লোরিনেরটা একটু বেশি হয়। ঠিক আছে, দেখো ফ্লোরিনের পিকগুলোর ডিসটেন্সটা দেখো অনেক বেশি। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাচ্ছে, দেখো the one bond coupling occurs between the phosphorus atom and carbon 13 atom, এটা আবার কখনো নিচে লেখো না, কিন্তু এটা কিন্তু উপরে হবে। এগুলা হচ্ছে কি তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, one bond coupling occurs between the phosphorus and carbon 13 atom of the directly attached methyl group। ঠিক আছে, directly attached methyl group যদি থাকে সেখানে দেখো এই যেটা, ঠিক আছে, মিথাইল গ্রুপ সাথে কি হবে, হ্যাজ এ ভ্যালু 144 হার্জ। 144 হার্জ, চিন্তা করো কত বেশি। কার্বনের সাথে যখন হাইড্রোজেন হয়, কিংবা হাইড্রোজেন হাইড্রোজেন আমাকে তো 12 15 এরকম পড়েছে, তাই না? এখানে দেখো কাপলিং কনস্ট্যান্ট মানটা কত বেশি। আচ্ছা, দ্য ডাবলেট ইজ ফাউন্ড at about 10 ppm। এটা হচ্ছে তোমার এই যে তোমার ডিরেক্টলি অ্যাটাচ, যেটা মানে এই পার্টের জন্য। ঠিক আছে, ডিরেক্টলি অ্যাটাচড জন্য আমি একটা ডাবলেট পাচ্ছি। ঠিক আছে, আবার এখানে দেখো OCH3 আছে, OCH3 তার মানে মাঝখানে যদি হেটেরো অ্যাটম থাকে, এরপর যদি এটা যদি কার্বন 13 হয়, তাহলে এখানে কিন্তু 2 বন্ড ডিসটেন্সে আমি কিন্তু ফসফরাসটা পাচ্ছি। সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা কাপলিং হবে, তবে কাপলিং কনস্ট্যান্টের মানটা কমে আসবে। হ্যাঁ, 2 bonds away from the phosphorus atom and it appears as a doublet। এটাও ডাবলেট হবে অবশ্যই, কারণ ফসফরাসের সংখ্যাই তো একটা। ঠিক আছে, ফসফরাস যেহেতু একটা, এখানেও আমি ডাবলেট পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ডাবলেট এট 52 ppm। অবশ্যই বুঝতে পারতেছো তোমরা সবাই, কারণ এখানে অক্সিজেন যেহেতু আছে, এটা একটু ডিশেল জোনে গেছে, আর এটা তোমার হচ্ছে একটু শিল্ডের জোনে পড়েছে। টু বন্ড কাপলিং কনস্ট্যান্ট ইকুয়ালস অ্যাবাউট 6 হার্জ। এটা 6 হার্জ, এটা হচ্ছে 144 হার্জ। One bond coupling constant can vary because of the difference in hybridization of the phosphorus atom। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে, যেহেতু ফসফরাস অ্যাটমের হাইব্রিডাইজেশনটা ডিফারেন্ট, এখানে হাইব্রিডাইজেশন আমরা একটা কথা বলেছিলাম, তাই না, যে কোনো মলিকুল যখন আসবে তখন সবসময় যে হাইব্রিডাইজেশনটা মাথায় রাখে, হাইব্রিডাইজেশনটা কার অ্যাঙ্গেল কত হয় এটা সবসময় মাথায় রাখতে হয়। কারণ কি, হাইব্রিডাইজেশনের সাথে কিন্তু অ্যাঙ্গেলটা পরিবর্তিত হয়, তাই না, 120 ডিগ্রি, 109 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই ডিগ্রিতে একটা মলিকুল কিন্তু কল্পনা করতে হবে, এই ডিগ্রি যখন চেঞ্জ হয় তখন কিন্তু একটা মলিকুলের সাথে মলিকুলের অ্যাটাচমেন্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এখন ও কিন্তু এখন কি কি হাইব্রিডাইজ বলতে পারবা, ফসফরাস কি হাইব্রিডাইজড? একজন বলো দেখি কি কি কোন হাইব্রিডাইজেশন আছে এখানে ফসফরাসে? তোমার আজকে স্টুডেন্ট সংখ্যা তো কম কেন, মাত্র 40 জন কেন? হ্যাঁ, আমার ল্যাপটপে সমস্যা ছিল, আমি পড়াতে পারি নাই। কি বলো, ফসফরাসের কি হাইব্রিডাইজেশন, ইয়া বলো দেখি, কই গেল? রত্না বলো, রত্না, ফসফরাসের হাইব্রিডাইজেশন বলো। এই যে এখন যদি রবিউল স্যার ক্লাসে থাকতো। ম্যাম sp3d এখানে। হ্যাঁ,
sp3d sp3d sp3 sp2 মানে তোমার এটা ইয়া আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কি হয়? sp2 হ্যাঁ, তার মানে কি তোমার sp3d তোমার হচ্ছে যেটা তুমি বললা ডাবল বন্ড থাকলেই বুঝতে পারবা যেখানে অবশ্যই তোমার অ্যাঙ্গেল ডিফারেন্ট sp2 আছে, sp2d এরকম কিছু একটা হবে, sp2d sp2dt আবার যাবে থাকে না এরকম বাড়তে থাকে ওরকম হবে, sp3 থাকবে না, sp3 থাকলে তো তোমার ইয়া থাকলোই না, পাই বন্ড ফর্ম করতে পারবে না তো সে, sp2 তারপর d অথবা f আসবে এগুলা, ঠিক আছে? এগুলো যদি তোমাদের না পারো, হ্যাঁ এগুলা বেসিক জিনিস যদি মাথায় না থাকে, রবিলসন স্যারের ক্লাস তো করো নাই, আসলে তোমার কঠিন কঠিন স্যারের ক্লাস পাও না, এইটা একটা সমস্যা। আমরা তোমার সুন্দর করে সহজ করে ক্লাস নেই, ছোট ভাই বোনের মতো আরাম করে ক্লাস নেই, ঠিক আছে? ওই স্যারদের ক্লাস যদি পেয়ে তাহলে বুঝতে কেমন লাগে, এক ঝাড়ি খেয়ে ঠিক। আচ্ছা, তো ফসফরাস অবশ্যই তুমি বুঝতে হবে এখানে তোমার প্লেন, তাহলে কি অ্যাঙ্গেল যখন ডিফারেন্ট হবে তখন কিন্তু প্লেন গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ফসফরাসের সাথে কার্বনের অ্যাটাচমেন্ট আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি লিনিয়ারলি আছে, আসলে কিন্তু ওরা লিনিয়ারলি নাই, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ফসফরাস আমি যদি কোনো অ্যাঙ্গেল না থাকে আমি কিন্তু বলতে পারি sp3 হাইব্রিডাইজড আছে, ঠিক আছে? দেখো এই মলিকুলের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজড, এখানে অ্যাঙ্গেল একরকম হবে, এখানে হবে অ্যাঙ্গেল একরকম। এই যে তোমার অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের একটা যে তোমার ইন্টারঅ্যাকশন হয়, এটাই কিন্তু মেইনলি আসলে ডিরেক্ট ভেক্টর মডেল, যে মডেল থেকে আমি কাপলিং কনস্ট্যান্টের মানটা পাই, ঠিক আছে? আচ্ছা, এই তো কি বলতেছিলাম এখানে আমি? তো এই যে দেখো এখানে যদি ডিরেক্টলি অ্যাটাচ থাকে, ডিরেক্টলি অ্যাটাচ থাকার পরেও এখানে ফসফরাসটা খেয়াল করো, এই ফসফরাসের সাথে তোমার কাপলিং কনস্ট্যান্ট ছিল 56 হার্টজ। একটু নোট করো তোমরা জানো। ঠিক আছে, তো এই হলো তোমার ফসফরাসের ক্যারেক্টারটা, ঠিক আছে? দেখো এখানে খেয়াল করে যেটা বলছিল, এখানে যেহেতু ফসফরাস sp3 হাইব্রিডাইজড, ওর সাথে আবার দেখো অ্যাঙ্গেলে শুধুমাত্র এটা অ্যাঙ্গেলের কারণে হচ্ছে, ঠিক আছে? কোন প্লেনে গিয়ে আসলে মলিকুলার পজিশন সাথে কার অ্যাটাচমেন্টটা কিরকম হচ্ছে, স্পিনের সাথে স্পিন ইন্টারেকশনটা কোন অ্যাঙ্গেলে বেসড হবে, এই জিনিসগুলো আছে। মনে করো যে তোমার sp3 হাইব্রিড যখন থাকবে তখন কিন্তু স্পিন ইন্টারেকশনটা আসলে কম হচ্ছে, যার কারণে দেখো 56.1 পাচ্ছি মাত্র আমরা। এখানে দেখো এখানে যদিও ডিরেক্টলি অ্যাটাচ, একইভাবে ডিরেক্টলি অ্যাটাচ, কিন্তু এখানে কিন্তু একটা পাই বন্ড আছে, তার মানে ওর অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়ে গেছে, অ্যাঙ্গেল ডিফারেন্ট হওয়ার কারণে এখানে কিন্তু কাপলিং কনস্ট্যান্টের মানটা বেড়ে গেছে, তার মানে যখন এরকম আসতেছে তখন কোনো না কোনো ভাবে স্পিন ইন্টারাকশনটা বেশি হচ্ছে, যার কারণে স্ট্রংলি কাপল করছে, কাপলিং কনস্ট্যান্টের মানটাও বেশি আসছে। এখানে দেখো এখানে আবার দেখো এখানে কিন্তু দূরত্ব হওয়ার কারণে কার্বন ধানের সাথে ফসফরাসের ইন্টারাকশনটা কম হবে, ঠিক আছে? এই গেল তোমার হেটেরোনিউক্লিয়ার কাপলিং। প্রশ্ন এরকম আসতে পারে হেটেরোনিউক্লিয়ার কাপলিং উইথ ফসফরাস ফ্লোরিন ব্যাখ্যা করতে পারে, যেটা বললাম অবশ্যই পয়েন্ট আউট করে রাখো যে ফ্লোরিনের সাথে কার্বনের 1J 2J তোমার কাপলিং কনস্ট্যান্ট মানগুলো একটু এখানে লিখে নিবে। তোমরা একটা যে কাজটা বাবার যেটা তোমার করছো, আমি গত ব্যাচে খেয়াল করলাম, সেটা হচ্ছে Recording তোমরা stopped. ইয়ে করো না, স্লাইড যে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ স্লাইড দিচ্ছি, রেকর্ডিং দিচ্ছি, তোমরা বইটা খুলো না, ঠিক আছে? আমি প্রশ্ন করার সময় স্লাইড থেকে প্রশ্ন করবো না, আমি স্লাইড দিচ্ছি, আমি বোর্ডে তো আমার লিখতে হতো তাই না, বোর্ডে কিন্তু আমি এই কথাগুলাই কিন্তু আমি লিখতাম, হয়তো বা এত ডিটেলস লিখতাম না, একটু সুন্দর করে মনে করো জাস্ট উদাহরণ দিয়ে লিখে লিখে বুঝাতাম, তাই তো? কিন্তু তোমরা যেটা করো, আমি যেহেতু এখানে তোমার কন্টেন্ট থাকছে, আমি একটু শর্ট করে লিখি বা আমি এলাবোরেটলি লিখি, তোমরা ঠিক একইভাবে হুবহু করে কিন্তু পরীক্ষা খাতা তুলে দিচ্ছ, এটা কিন্তু করবা না। এই স্লাইড তোমাদের কাছে একটা মানে ডকুমেন্টস, তার মানে এই না যেটা এখানে ভুল থাকতে পারে, ইভেন আমি যখন এখানে তুলছি অনেক সময় কিন্তু ভুল থাকে, প্রত্যেকটা মানুষ মনে করবে যে বইয়ে, ইভেন বইও অনেক সময় ভুল বের করে ফেলি আমরা, তাই না? সেখানে হাতে করা জিনিসটা তো ভুল থাকেই। এই জন্য সবসময় বলছি প্রথমে বই স্লাইড দেখবে, বই পড়বে, দুইটা একসাথে পড়বে, ঠিক আছে? বই ছেড়ে যারা দিবে তারা কিন্তু ভালো করতে পারবে না। আপনি কিন্তু প্রশ্ন করার সময় তোমার যেহেতু
ওপেন বুক এক্সাম হবে, খেয়াল করো কিন্তু ওপেন বুক যখন এক্সাম হবে, ম্যাম ম্যাম আমাদের ওপেন বুক এক্সাম না। হ্যাঁ ম্যাম ওপেন বুক এক্সাম তো আমাদের না। তোমাদের না হতে তো পারে। এই যে আমরা তোমার দিব না ম্যাম, একবার অনলাইনে দিচ্ছি ম্যাম। শোনো, ম্যাম আমরা 2 বছর পর 2 বছর দিলে মানুষ বাসা চলে যাবে ম্যাম। 2 বছর পর কি দিবা? ম্যাম মাস্টার্স এর জন্য প্রয়োজনে ওয়েট করব, ওপেন বুক এক্সাম দেব না ম্যাম। ওপেন বুক এক্সাম দিবা না? ম্যাম, যখন পর আমরা বছর সরাসরি শোনো, লাইভ পরীক্ষা দেব ম্যাম। যখন ম্যাম আসলে সামনে দিয়ে যখন সুন্দর সুন্দর সার্কুলার চলে যাবে না, তখন মনে হবে যে হাতে রেজাল্ট থাকে কত ভালো হইতো। ম্যাম অনার্স এর পরে ভালো ভালো সার্কুলারে, মাস্টার্স এর জন্য 2-1টা মাত্র। কে বলছে? হ্যাঁ তুমি কে বলছো? কত ভালো ভালো সার্কুলার হয় তুমি জানো? তুমি হ্যাঁ, তোমাদের যাদের রেজাল্ট ভালো, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে গণহারে সার্কুলার হয়, রেজাল্ট ভালো তাদের জন্য বললাম। আর যারা থিসিস করতেছো তাদেরকে বলি, কারো কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সবার রিজিকি রাখছে অবশ্যই, কারো কেউ হতাশ হবে না, ঠিক আছে? তোমাদের যেটা হচ্ছে ভালো করার চেষ্টা সবসময় থাকতে হবে, ঠিক আছে? জি ম্যাম। থিসিস যে করছো, থিসিসের ইমপ্যাক্ট দেখবা কতদিন পরে। থিসিস করতে যারা, আমি যদি বুঝতে যাচ্ছি তোমার মিনিমাম সিজিপিএ থাকে, থিসিসে জয়েন করে থিসিসটা করবা, এটার ইমপ্যাক্ট পারে বাবা। তোমার কি বলে ওই যে ইয়ার সময় হায়ার এডুকেশনে, তারপর তোমার হচ্ছে বিভিন্ন তোমার রিসার্চ যে তোমার ইয়াগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে তোমার জব পেতে খুব সুবিধা হয়, ঠিক আছে? তোমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, থিসিস গ্রুপ শুধু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা যাই হোক, তোমাদের থিসিস এক হয় নাই, এটা একটা তোমাদের বড় ভাড়া, তোমাদের যেহেতু ল্যাবে কাজ করা শুরু করো নাই, আমি জানি না, একটু কয়েন পরে আমাদের মিটিং হবে। আর তোমাদের আজকে মাস্টার্সে ভর্তির কথা আমি বলে দিয়ে আসছি, বুঝছো? শুনো, মাস্টার্সে ভর্তি তোমাদের কিন্তু সার্কুলার চলে আসছে, সবাই একযোগে মাস্টার্সে ভর্তি হয়ে আমাকে রোল নাম্বার দিবা। আমি চাই না যে গত বছরের মতো একটা ছেলে ছিল, সে তার রোল নাম্বার মুখস্থই রাখে নাই, তার রোল নাম্বার সে জানেই না, সে না জেনে বলতেছে, প্রত্যেকটা টিচারের কাছে সে বলছে স্যার আমার রোল নাম্বার আসে নাই টিউটোরিয়ালের মার্কসে, সে তার রোল নাম্বার জানেই না মাস্টার্সে। এত দেরি করে ভর্তি হচ্ছে, মাত্র ম্যাক্সিমাম 500 টাকা লাগবে তোমাদের ভর্তি হতে, 462 না কত টাকা দিয়ে দেখলাম আমি। তো এই যে এটা নিশ্চয়ই কোনো কষ্ট হওয়ার কথা না, ইনশাল্লাহ। তো তোমরা যদি ম্যানেজ করে, কারো সমস্যা হলে অবশ্য তোমার শেয়ার করতে পারো, সেটা সমস্যা না। তুমি ভর্তি হয়ে যাবা টু দ্য টাইমে, এক্সাক্ট টাইমে তোমার ওটা ভর্তিটা নিশ্চিত করবা, কারণ এটা হলে না হলে কিন্তু মাস্টার্সের রোল নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম হয় তোমাদের কারণে। এই জিনিসটা কারণ মিস না হয়। টিউটোরিয়াল পরীক্ষার সময় মেক শিওর যে তোমার মাস্টার্সের রোল নাম্বার টিচারের কাছে গেছে, অনার্সের রোল নাম্বার না, ঠিক আছে? এটা হচ্ছে শেষ কথা, আজকে ক্লাস শেষ। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যেটা বললাম কার্বন 13 এর পাভিয়ার বইতে লাস্টে যে তোমার প্রবলেম গুলো দেওয়া আছে 1 থেকে 20, এটা করে 2 সপ্তাহের মধ্যে স্লাইড অথবা প্রেজেন্টেশন আকারে তোমরা জমা দিবা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমি তোমাদের এই রেকর্ডিং সহ আজকে তোমাদের আমি এই যে কি বলে এই স্লাইডটা শেয়ার করে দিব, ঠিক আছে? মানুষের সাথে আমার কথা হচ্ছে, নতুন ইমেল আইডি দিয়েছে, তো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ম্যাম ম্যাম ওই যে কার্বন 13 এর ফটোন এনএমআর যে প্রথম লেকচারের যে স্লাইডগুলো ম্যাম, ওগুলো সব কি দিবেন নাকি? বুঝি নাই, কার্বন এনএমআর ম্যাম হ্যাঁ সব দিব, তো এখানে যা আছে সব দিব, আগেগুলো সব। জি ম্যাম ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা করো। আর যেটা বললাম, আমি তো 2 সপ্তাহ, আজ কত তারিখ? 10 তারিখ। আচ্ছা 10 তারিখ ম্যাম এই মাসটা দেন ম্যাম। কেন এই মাস দিব? 20টা এক্সাম্পল করতে দেখবে 1 মাস লাগে? ম্যাম 20টা 20 এক্সাম্পল, দিন 20টা। বাবা 20 দিন 20টা কোন ভাবি না, এক একটা এক্সাম্পল আছে তোমার 1 সেকেন্ডে করে ফেলা যায়। সুন্দর মতো 2 ম্যাম সপ্তাহ পরে, ম্যাম 20টা দেন, 2 20 দিন দেন ম্যাম। 2 সপ্তাহ পরে সুন্দর মতো জমা দিবা। এখন বাস কোনো কাজ নাই, শুধু টিউশনি করবা, নিজের খরচ নিজে চালাবা, পরিশ্রম করবা আর পড়াশোনা করবা, শেষ, ঠিক আছে? এখন শেষ করতেছি আজকে, হ্যাঁ?